সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম। বাম দিকে আছেন ছাত্র সমাজের সভাপতি সাইফুল ইসলাম। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 1 ডিসেম্বর 2025। বিগত শেখ হাসিনার রিজিমের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 ঢাকা বিভক্তি আদালতে গড়ালো। 2012 চাঁদা দাবি এবং আদায়ের অভিযোগে এনএসআইয়ের কর্মকর্তা গ্রেফতার। 2013 হাসিনার আহ্বানে সহিংসতা বাড়বে। 2014 খালেদা জিয়া রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। নানক। 2016 ত্বকী হত্যার সকল অপরাধীকে আইনের আওতায় নিতে 21 বুদ্ধিজীবীর বিবৃতি। 2017 চলেই গেলেন মেয়র আনিসুল হক। 2018 ঝিনাইগাতীতে বিএনপি কার্যালয় ভাঙচুর। 2021 দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা, নিরাপদ সড়ক আন্দোলন। 2022 এনায়েতপুরে বিএনপির 142 জনের বিরুদ্ধে মামলা। 2023 ঐক্যবদ্ধ আন্দোলনে রাজি বিএনপি সহ 39টি দল। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম। আপনার কাছ থেকে একটি সংবাদের শিরোনাম আপনার নজরে আনছি, একটু আলোচনা শুনতে চাই। 2012 সালের একটি খবর, চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে এনএসআইয়ের কর্মকর্তা গ্রেপ্তার। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থা, এবং আমরা দেখেছি যে রাষ্ট্রীয় বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার নামও এভাবে তালিকায় এসেছে। কেউ গ্রেপ্তার হয়েছে, কেউ গ্রেপ্তার হয়নি, বা কারোর প্রভাব প্রতাপের কারণে সেগুলো পালে হাওয়া পায়নি। রাষ্ট্রীয় বাহিনী এভাবে চাঁদাবাজি করবার সাহস, সুযোগ বা শক্তি কি করে দেখায়? আমরা লাস্ট 17 ইয়ার্স ফ্যাসিস্ট শেখ হাসিনার যদি আমরা তার টাইমটা দেখি, তাহলে প্রথমে আপনি দেখতে পারেন প্রত্যেকটা জিনিসের রুট কজ থাকে, যে কি কারণে মানে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী এই ধরনের বাজে কাজের মধ্যে ইনভলভ হলো। যদি আমরা এটা দেখি, আপনি দেখবেন শেখ হাসিনা যখন 2009-এ, সেটাও কিন্তু ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন না, আপনারা যারা সিরিয়াসলি যারা কনসার্ন আছেন বিভিন্ন বিষয় নিয়ে, ওই ইলেকশনটা অনেক বিতর্কের একটা ইলেকশন, এবং ওই ইলেকশানে কিভাবে বাংলাদেশের জাতীয়তাবাদের যে মূল ধারক এবং বাহক জিয়া পরিবারকে কিভাবে ডিস্ট্রয় করে দেওয়ার প্রসেস ছিল, যারা বাংলাদেশের সচেতন রাজনৈতিক মহল আছেন তারা কিন্তু এটা অবহিত আছেন খুব সুন্দরভাবে। বেসিক্যালি ওইখান থেকে শুরু হয়েছে যে কিভাবে শেখ হাসিনা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান। যখন আমি নিয়ম বহির্ভূত নির্বাচন ব্যবস্থাকে ব্যাহত করার জন্য কেয়ারটেকার গভর্নমেন্টটাকে আমি ডিসলভ করে দিলাম সংবিধান থেকে, সংসদ থেকে, তখনই কিন্তু এটা যাত্রা শুরু হয়েছে। এইটা যখন আমি রাষ্ট্র ব্যবস্থাকে যখন আমি দীর্ঘায়িত করব, তখন আমার কী কী ইনস্ট্রুমেন্ট লাগবে, যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমার যে
রুলিং যে অপোজিশনগুলো যারা মেইন অপোজিশন তাদেরকে কিভাবে এক্সট্রিম টর্চার করা যায় সেটা কিন্তু মেকশিওর করেছে শুধুমাত্র এই ধরনের রাষ্ট্রীয় বাহিনী দ্বারা। আপনি দেখবেন যে যখনই 2011 সালে তত্ত্বাবধায়ক ইস্যুটা বাতিল করা হলো, 2012 থেকে কিন্তু এক্সট্রিম রুলটা শুরু হলো। অ্যাডমিনিস্ট্রেটিভগত জায়গাগুলো দেখেন, শুধু আপনি বলছেন গোয়েন্দা বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী, আপনি দেখেন প্রশাসন দেখেন, আপনি পুলিশ দেখেন, আপনি র্যাব দেখেন, প্রত্যেকটা মানে সেগমেন্টে যদি জবাবদিহিতা নিশ্চিত করতে চাইতেন কোনো রাষ্ট্রপ্রধান, তাহলে কিন্তু কোনো বাহিনী এ ধরনের কাজের মধ্যে ইনভলভ হতো না। যদি রাষ্ট্রপ্রধানই একটা মিসকনসেপ্ট নিয়ে গিয়েছেন, তার পলিটিক্যালি একটা মিস জাজমেন্ট, এই রাষ্ট্র ব্যবস্থায় বিরোধী দল বলে কোনো কিছু থাকবে না, মানে রাষ্ট্র কাঠামোতে রাজনীতি শূন্য করে ফেলা। এক্স্যাক্টলি। জাস্ট এক্সাম্পল দেখেন, আপনি কম্বোডিয়ার কথা বলেন, অনেকে এখন আমাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে অনেক কথা বলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে বলে বিভিন্ন বিষয়ে। হ্যাঁ, ভুল ত্রুটি সব দলেরই আছে, যদি আপনি পুঙ্খানুপুঙ্খানু বিচার করেন অবশ্যই আপনি কোনো না কোনো, কারণ কোনো দল তো আর একজন চালায় না, অনেক বেশ কিছু লোকের একটা বুদ্ধিমান, প্রতিটা দলের একটা কমান্ড থাকে, সেখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তারা যে পরিমাণ টর্চার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারপরে জামাত ইসলাম এবং অন্য যে সংগঠনগুলা, বেসিক্যালি বাংলাদেশ জাতীয় দল যে তাদের যে সাফারিংসগুলো হয়েছে, ইলিয়াস আলী ভাই ওনার অপরাধটা, উনি তো বিএনপি করতেন, উনি তো সরকারের বিরুদ্ধে যে কাউকে গুলি এগুলো করতে যান নাই, উনি সবার আগে বাংলাদেশটাকে ওন করতে চেয়েছেন। এই কারণে উনি তো আমরা খুঁজে পেলাম না। আমরা যেহেতু শাহজালালে চাকরি করি, ওনাকে আমরা দেখেছি, উনি কখনোই তো আমাদের সাথে মানে দেশ বিরোধী কোনো ধরনের, সব কিছু দেশের পক্ষে কাজ করার কথা বলেছেন। তো এই জিনিসগুলা করা হয়েছে, এই বাহিনীগুলোকে আসলে একটা দীর্ঘ পরিকল্পনায় মানে তাদেরকে ইনভলভ করা হয়েছে, সো দ্যাট শেখ হাসিনার যে একটা পলিটিক্যালি স্টেটটাকে একটা ডেভিল স্টেটে পরিণত করা। এক্স্যাক্টলি। আমরা ডেভিল স্টেট থেকে এখন তো একটা ডেমোক্রেটিক স্টেটে যাত্রা শুরু করেছি। আমরা কি আসলে ডেমোক্রেটিক ওই দিকে আগাচ্ছি, ডেমোক্রেটিক স্টেটের দিকে আগাচ্ছি? আমরা তো একটা ট্রানজিশনাল পিরিয়ড পার করছি, এবং বাংলাদেশ যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি তো মনে করি তাদের যে 17 বছরের যতগুলা কেস, যতগুলা মানুষ গুম খুন মামলা, সেখানে তাদের তো অনেক বেশি অ্যাগ্রিভড হয়ে আছে। তারা কেউ চিন্তা করছে না যে এই লোকগুলা কি পরিমাণ টর্চার্ড হয়েছে। আপনি যখন সিরিয়াসলি টর্চার্ড হবেন অপোজিশন দেয়, তখন আপনি কিন্তু অ্যাগ্রিভ থাকবেন, আপনি কিছু মিসবিহেভ দু একটা হতে পারে। সে তুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু 7,000-এর বেশি লোককে বহিষ্কার করেছেন। কিন্তু অনেক দলের অনেক কথা শেখ হাসিনার সাথে মিলে যাচ্ছে। চিটংয়ে একজন রিসেন্ট একজন এমপির কথা একেবারে শেখ হাসিনার ল্যাঙ্গুয়েজ অলমোস্ট। আমরা যারা একাডেমিক লাইনে কাজ করি আমরা কিন্তু ভয় পেয়ে যাই, সেই তো আগের কথা চলে। কিন্তু বিএনপি তার জায়গা থেকে আমি মনে করি যে তারা যারা ভুল করতেই পারে, অনেক বড় একটা দল, সেখানে ভুল ভ্রান্তি থাকবে, তার নেসেসারি স্টেপস নিচ্ছে কিনা, দ্যাট ইজ হচ্ছে আমাদের জনগণ হিসেবে আমাদের এটা দেখা। অ্যাট দ্য সেম টাইম অন্য যারা যে দলগুলো আছেন যারা কম্পিট করছেন আপকামিং ইলেকশনের জন্য, তাদেরও ভালো যে দলটা যেগুলো করছেন সেগুলোকে ফলো করা। আমাদের সাথে একজন জুলাই যোদ্ধা আছেন, তিনি আন্দালিব রহমান পার্থর নেতৃত্বে যে জাতীয় পার্টি রয়েছে সেই জাতীয় পার্টির ছাত্র সংগঠনটির সভাপতিত্ব করছেন, সভাপতির দায়িত্বে রয়েছেন, এবং এই জুলাই গণ অভ্যুত্থানে তারও ভূমিকা আছে। রাষ্ট্রীয় বাহিনী যখন চাঁদাবাজি বা এরকম অপকর্মে জড়িয়ে পড়ে, তখন সেটি নিশ্চয়ই প্রফেসর খায়রুল, যিনি একজন একাডেমিশিয়ান, তিনি বললেন এটি একটি ডেভিল স্টেট হয়ে যায়। তো ডেভিল স্টেট থেকে তো ডেমোক্রেটিক স্টেটে যাওয়ার জন্যই একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট আমাদের কাজ করছে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো কি সেই ডেভিল ক্যারেক্টারকে পেছনে ফেলতে পেরেছে? তারা কি সেই ক্যারেক্টার মানে বিদায় করতে পেরেছে? তাদের অ্যাটিটিউড, তাদের পলিটিক্স, তাদের ওঠা বসা কথাবার্তায় পেরেছে? 5 আগস্ট পরবর্তী যে সময়টা প্রায় 1-1.5 বছরের কাছাকাছি সময় ইতিমধ্যে চলছে, তো আমরা দেখেছি যে হয়তো শুধুমাত্র পক্ষ বদলেছে, কিন্তু আসলে যে বৈশিষ্ট্য, চরিত্র বদলায়নি, এবং চাঁদাবাজির যে প্যাটার্ন সেটি রয়েছে। হয়তো ওই সময় ঢালাওভাবে অনেক বেশি চাঁদাবাজি হতো, ঘোষণা দিয়ে হতো, এখন কম হচ্ছে, বা তখন একপাক্ষিক চাঁদাবাজি হতো, এখন অনেকগুলো পক্ষ মিক্স আপ করে নিজেদের মতো মাল্টি ডাইমেনশন চলে আসছে। এবং যেহেতু একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, সুতরাং সবার এখানে আধিপত্য রয়েছে বা অগ্রাধিকার রয়েছে। তো এমন একটা বিষয় যেটি আসলে আমাদেরকে ব্যথিত করে, আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, কারণ আমরা তো এমন একটা বাংলাদেশ চাইনি
আমরা নিশ্চয়ই পরিবর্তন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্বের মতো কালচারগুলো পরিবর্তন চেয়েছিলাম, এখন কি চান না? নিশ্চয়ই চাই বলেই তো হতাশ। আমাদের যে হতাশার জায়গা কিংবা এই যে নিজেদের যে এত অল্পতে আপনারা হতাশ কেন? হতাশ এই কারণে হয়ে গেছে না, কারণ 2000-এর অধিক ছাত্র জনতা শহীদ হওয়ার পরেও যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাইনি, সেখানে স্বাভাবিক। তাহলে কত হাজার শহীদ হলে আসলে সত্যিকার অর্থে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা প্রত্যাশা করি সেটি আমরা পাবো? এবং বিগত দিনে আসলে এই যে চাঁদাবাজির যে জায়গাটা, এটিকে আসলে মানে একেবারে রাজমুকুটের মতো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এবং এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেটি আসলে অনেক ব্যবসায়ীর আসলে সারা জীবন সাধনা করে ওই টাকা অর্জন করা সম্ভব না। একজন ছাত্রলীগের কোন একটা বিশ্ববিদ্যালয়ের নেতারা আমরা দেখেছি যে 1000 কোটি টাকা দুর্নীতি, লুটপাট কিংবা চাঁদাবাজির বা এরকম অভিযোগ রয়েছে। যারা একসময় 2 চাকার সাইকেল চালাতে এখন তারা 4 চাকার গাড়ি চালাচ্ছেন। তো সেটি আমরা দেখতে পাচ্ছি। গুণগত যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম সেটি আমরা আসলে পাইনি, এবং এই না পাওয়ার মধ্যে আমি আসলে সত্যি কথা বলতে একটা কালচার কিন্তু রাতারাতি পরিবর্তন হয় না, ইট টেকস টাইম। কারণ একটা কালচার যেমন এস্টাবলিশ হইতেও সময় লাগে এবং সেটা নির্মূল হইতেও সময় লাগে। আমি আপনার এই বক্তব্যের বিরোধিতা করি। পৃথিবীর ফ্যাসিবাদের পতনের ইতিহাস যদি আমরা ঘাঁটি, আমরা নিশ্চয়ই দেখব ফ্যাসিবাদের পতনের পর মানে যে যারা দায়িত্ব নেয় তারা 3টি জিনিসকে একেবারে প্রথমেই ডে ওয়ানেই ধ্বংস করে দেয়। ফ্যাসিবাদী অর্থনীতি, ফ্যাসিবাদের প্রচার যন্ত্র, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদী যে ব্যুরোক্রেট। এই 3টি জিনিস একেবারে প্রথমেই ডে ওয়ানে ব্রেক করে দেওয়া হয়। এই জায়গায় বাট আমরা এই জায়গাটি পেরেছি কিনা আমি জানি না। আপনারা যেহেতু সরাসরি স্টেক, আপনারাই মূল্যায়ন করুন। না, এখানে সত্যি কথা বলতে এখানে সরকারেরও অনেক, আমরা দেখেছি ফ্যাসিবাদী অর্থনীতিকে রক্ষা করার জন্য কিছু লোক তৎপর, স্বার্থান্বেষী মহল রয়েছে। ফ্যাসিবাদী যে প্রচার যন্ত্র সেগুলো দখলের হিড়িক বা বদলের হিড়িক। আবার ফ্যাসিবাদী যে ব্যুরোক্রেটরাও নানানভাবে নানান জনের আত্মীয় হয়ে গেল ওভারদা নাই। না, এটার কারণ কি? কারণ সেই কারণেই তো আজকে আপনি হতাশ হচ্ছেন। না, আমরা আমার বক্তব্য, আপনি এটি মানেন? আমরা আসলে নৈতিকভাবে নিজেদেরকে কতটুকু শক্ত অবস্থানে রাখতে পেরেছি সেটি অনেক বড় প্রশ্ন। এবং সেই জায়গায় আমি মনে করছি যে আসলে আমরা অভ্যুত্থানের সময় যে ইথিক্স নিয়ে আন্দোলন করেছি, অভ্যুত্থানের পরবর্তী সময়, পট পরিবর্তিত সময় অনেকের সেই ইথিক্যাল জায়গায় অনেক পরিবর্তন হয়েছে। মানে অনেকে নীতি বিসর্জন দিতে আপোষ করেছে। অনেকে, আমি আমার কথা বলছি না, আমার মতো অনেকেই আছে যারা আপোষ করেছে। এবং শুধুমাত্র আমি না, আমরা বলবো যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারাও আপোষ করেছেন, তারাও নীতি বিসর্জন দিয়েছেন। নীতি বিসর্জন দিয়ে আজকে কেউ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কিংবা নানানভাবে বেনিফিটেড হওয়ার জন্য কোনো না কোনোভাবে ফ্যাসিজমকে আসলে তারা পাহারা দিচ্ছেন। তার মানে কি দাঁড়ায় সাইফুল, আমরা 24কে অপ্রাসঙ্গিক করে ফ্যাসিজমকে প্রাসঙ্গিক করে ফেলছি ডে বাই ডে। আসলে প্রাসঙ্গিক করা না, এটা হচ্ছে ব্যক্তি স্বার্থের কারণে বাস্তবায়ন করে ফেলছি। এক্স্যাক্টলি, ব্যক্তি স্বার্থের কারণে। আপনি দেখেন জাতীয় পার্টির মতো একটা দল, তারা দীর্ঘদিন ফ্যাসিজমকে সার্ভ করেছে, তো তাদেরকে এখন নির্বাচনে আনার জন্য নানান ধরনের ইকুয়েশন তৈরি হচ্ছে, এবং তাদেরকে নির্বাচনে কীভাবে আনা যায় এবং তারা কীভাবে নির্বাচনে টিকবে সেখানে আমরা বিভিন্ন যে বিদেশি শক্তিগুলো, বিশেষ করে যে বড় বড় যে দেশগুলো বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ভূখণ্ডে যারা ইম্প্যাক্ট ফেলে, তাদেরও এক ধরনের পায়তারা দেখতে পাচ্ছি। এবং একই সাথে আমরা এদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি। এবং আপনার যে বর্তমান নির্বাচন কমিশন প্লাস হচ্ছে এই সরকার, অর্থাৎ সকল মহলের একটা, আমি দেখি যে জাতীয় পার্টিকে কোনো না কোনোভাবে সার্ভ করা, তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করানোর জন্য, শুধুমাত্র একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর জন্য জাতির সামনে। জি, একই বিষয় আপনার কাছ থেকে আরও একটু শুনতে চাই। আমরা তো 3টি জিনিস ভাঙতে পারিনি। আমাদের কাছে 24 ফেড আউট হয়ে যাচ্ছে কিনা, ফ্যাসিজম আবারও ভিন্ন মোড়কে আসছে কিনা আমাদের সামনে। আমরা যেটা করি সবসময়, যে আপনি যদি ডিভাইড অ্যান্ড রুল করতে পারেন তাহলে যে কোনো জিনিসে, এখন কিন্তু দেখবেন আপনার টক শোতে বেসিক্যালি আওয়ামী লীগ নিয়ে খুব বেশি ডিসকাশন নাই। আপনি দেখবেন টক শোতে এখন আলোচনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কি সমস্যা, বাংলাদেশ জামাত ইসলাম, এনসিপি, মানে স্টেক হোল্ডারদের দোষ। বাংলাদেশে এখন যেটা হয়ে গেছে কি, আমাদের এক্সপেকটেশন অনেক হাই হয়ে গেছে। আমরা মনে করছি যে রাতারাতি আমরা সব কিছু বদলে ফেলবো। আসলে কি রাতারাতি সব কিছু বদলিয়ে ফেলা যায়? আপনি কোথাও দেখেছেন কালচার, আমরা যেটা একাডেমিক কথা বলি, কালচার যে বিজনেস কালচার আমরা বলি, যে একটা প্রতিষ্ঠানে কর্পোরেটে আপনি কালচার, সেটা রাতারাতি আপনি বললেন সকালবেলা এসে বললেন। আমি এটা একটু বিরোধিতা করতে চাই। ভয়ঙ্কর বিষধর সাপ ফনাতলের সামনে বসে আছে,
আপনি কি তাকে ধীরে ধীরে ধরবেন? ফ্যাসিজম তো আমাদের সামনে ভয়ঙ্কর বাস্তবতা ছিল। এক্স্যাক্টলি, কিন্তু সেটা সেটি আমরা এত সময় সেটা নিলাম 17 কেন? বছর ধরে বাংলাদেশের জনগণ সেটা কিন্তু মানে যার যার জায়গা থেকে সবাই কিন্তু আস্তে আস্তে সবাই যদি একদিনে নামতো, ভয়ঙ্কর সাপও তো দীর্ঘ একটা বয়স হ্যাঁ সেটাই নিয়ে বলছি, ভয়ঙ্কর হয়। তাহলে আমি যেমন মাঝে মাঝে বলে অনেকেই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জামাত, আমি জামাত, বিএনপি বা এই যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে তাদের অবদানকে আমি নিজের চোখে দেখেছি। আমি তাদের প্রত্যেকটি দলের প্রত্যেকটি নেতাকে শ্রদ্ধা জানাই, তাদের ত্যাগ, তাদের দেশপ্রেম, তাদের সব কিছু নিয়ে তাদের প্রেজেন্ট কর্মকাণ্ডে আবার আমি এক্স্যাক্টলি সেটাই ভালোবাসতে পারছি না। সেই শুরুটাই বললাম যে আমি আপনাকে প্রথম একটা কথা বলেছি যে আপনি এই বিল্ডিংটা যদি করেন রাতারাতি আপনি এটাকে 4 তলা বানাইতে পারবেন না। সো আপনাকে টেক্স সাম সর্ট অফ টাইম, আপনাকে সময় দিতে হবে। এবং আমাদের কালচারটা লাস্ট 17 ইয়ার্স এমনভাবে ঢুকাই দিয়েছে শেখ হাসিনা, সেই কালচার তো রাতারাতি আস্তে আস্তে আপনাকে চেঞ্জ করতে হবে। এখন কিন্তু আগে সাপটা তো মারতে হবে। সাপটা তো অলরেডি আমরা মেরেছি, সাপটা মারতে পারিনি আমরা এখনো। না, আমরা কি আসলে সাপ মারতে পেরেছি? না না, সাইফুল? সাপ এখনো গাছি মারে। এই যে জটিকা মিছিল, এটা সেটা মশাল মিছিল, ঠিক আছে, নানান কিছু আমরা দেখতে পাচ্ছি। যে ককটেল বিস্ফোরণ এই অফিসের সামনে, ওই অফিসের সামনে, তারপরে এই যে বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন, আপনি কিভাবে মারছেন? আপনি কিভাবে মনে করেন যে সে চলে গেছে? আবার অনেকে বলেন আমি বাধ্য ছিলাম করতে, আমার কিছু করার ছিল না। আমি সেই পয়েন্টে কিন্তু সাপটা মারতে পারিনি। ধরেন আপনার ক্রিকেট টিমের ক্যাপ্টেন চলে গেছে, টিম তো আছে, টিম তো আপনি কিছু করতে পারেন না। টিম তো আপনারা বরং উল্টা আমাদের মধ্যেই কেউ না কেউ টিমকে সার্ভ করতেছে, সেফ এক্সিট দিচ্ছে। আমি একটু ডিফারেন্ট ডিবেট করতে চাই। দেখেন, মানুষের মধ্যে একটা পারসেপশন হয়ে গেছিল, এই যে আপনার আমার এই সাইকোলজি যে আমি চলে গেছে তারা দিতে পারছে, আমি একটু এই যে ওভার কনফিডেন্সের কারণেই তারা আবার ব্যাক করবে। না আমি একটু শেষ করবে। না মানে এই যে এরকম ওভার কনফিডেন্স যদি আমাদের হয় করবে। না আমি একটু করে ফেলেছে। না অলরেডি তো এই যে ককটেল বিস্ফোরণের এই সাহস। আমি একটু শেষ করতে চাই প্লিজ। আমার কথা হচ্ছে, দেখেন, মানুষের একটা পারসেপশন ছিল যে শেখ হাসিনা আনটিল হার ডেথ নোবডি ক্যান চেঞ্জ হার। বাট বাংলাদেশের রাজনৈতিক দল, জনতা, শিক্ষক, সাংবাদিক, ইচ অ্যান্ড এভরি স্টেক হোল্ডার যারা ফিল করেছে, মা, শিশু, শ্রমিক, সবাই কিন্তু এসেছে। আমি আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমরাও কিন্তু একেবারে 17 জুলাই থেকে রাস্তায় ছিলাম। তো এই জন্য আমরা বলছি যে দেখেন, কিন্তু আপনার আত্মীয়, অমুকের আত্মীয়, আমরা তো চিন্তা করেছিলাম যে রাতারাতি প্রশাসনে চেঞ্জ আসবে, কিছু জিনিস পুলিশে আসবে, কিছু জিনিস অন্য অন্য জায়গাতে আসবে। সেগুলো তো হয় না। একমাত্র বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরগুলো চেঞ্জ হয়েছে, আর কোনো জায়গায় চেঞ্জ হওয়াতেও হয় নাই। কারণ আমরা দেখেন, আপনাকে বলি যে আপনি বাংলাদেশে যদি আপনাকে যেটা বলা হয় যে আপনি যদি চেঞ্জ যদি আনতে চান, আপনার তো এই যে 18 মাস ধরে আপনারা আমাদের বিভিন্ন জ্ঞানীগুণী মানুষরা এই 18 মাস সময় নিলেন বা নিচ্ছেন, আসলে গুণগত কি পরিবর্তনটা উনি করতে পেরেছেন, ওনারা পারছেন? এই প্রশ্নটা যদি আমরা করি, আমরা তো অনেকে দেখিই নাই কোথাও, তারা এসে বসে পড়ছে চেয়ার টেবিলে। যারা আপনি বোঝেন, আপনি যদি মাঠে না থাকতেন, আমরা যদি মাঠে না, সাংবাদিক যারা মাঠে না থাকতো, তাহলে কি এগুলো হতো? এই মা বোনেরা যদি মাঠে নামতো, না কিছুই হতো না। কিন্তু আপনি যখন ফ্রুটফুল পজিশনগুলো দিচ্ছেন, আপনি ঠিক ফ্যাসিবাদের স্টাইলে আমার আত্মীয়, আমার টাকা, আমার লাভ, এগুলো চিন্তা করছেন। সাইফুল কিন্তু সেই কথাটাই বলছিল। তাহলে এখন আপনাকে যে কারণেই আমার কাছে সবসময় মনে হয়, আপনি খেয়াল করবেন, কিছু পলিটিক্যাল পার্টি, ধরেন আমি ফার্স্ট বয় ছিলাম বা উনি ফার্স্ট বয় ছিল, আমরা পরীক্ষা পিছাইতে চাইতাম না কখনো। ডিউ টাইমে এক্সাম হবে, রেজাল্ট হবে, তাড়াতাড়ি পাশ করি ইউনিভার্সিটি। কিন্তু ব্যাক বেঞ্চার যে ফার্স্ট হবে না, সে কিন্তু পরীক্ষা। আপনার এখন বাংলাদেশে একটা সবচেয়ে জরুরি আমার একাডেমিক কনসেপ্ট, বা আমি যতটুক পলিটিক্যালি তো আমরা ওইভাবে করি না, কিন্তু যতটুক বুঝি, আপনাকে একটা সুষ্ঠু ক্রেডিবল ইলেকশন করা দরকার। আপনি যদি জনগণের ভোট ছাড়া, আপনার পিছনে 5 থেকে 8ই আগস্ট চিন্তা করেন 2024, সব দল এক ছিল, কোনো কম্পিটিশান ছিল না। ফ্যাসিস্টের এগেইনস্টে যারা, শেখ হাসিনাকে কোনো গভর্নমেন্ট ছিল না, দেশ সুন্দর চলে নাই, 3 দিন চলেছে। তো আপনি এখন কি করছেন, নির্বাচনটাকে দিয়ে সবগুলা দলকে খেলতেছেন না, তো ইচ এন্ড এভরি পলিটিক্যাল পার্টিকে ইনিমি বানাচ্ছেন একজন আরেকজনের। ধরেন 8 তারিখের পরে আমি আমার দুইটা কথা শেষ করে দিচ্ছি। জাস্ট এখন আপনি দেখেন, আপনি এখন ইলেকশন, একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন যদি করেন, তাহলে কিন্তু আপনার পক্ষে অনেক, এই যে আপনি বললেন না এদিক ওদিকতে বেরোয়, এই কেয়ারটেকার বা ইন্টেরিয়াম গভর্নমেন্টে এত ফোর্স নাই, আপনি তো চেঞ্জ করেন নাই তেমন কিছু, আপনাকে মানতে হবে যে গভর্নমেন্ট আসলে কি চেঞ্জ হয়ে যাবে?
তাদের তো জনবল আছে, তাই না? জনবল আছে, তারা কি এই ব্যুরোক্রেসি চেঞ্জ করবে কি করে? নতুন ব্যুরোক্রেট আসবে। এবং বাংলাদেশে তো আমরা যদি খুবই হতাশ হব যে আমরা লাস্ট 17 ইয়ার বাংলাদেশ 2024 সালের জুলাইয়ের 16 তারিখের পর থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জনগণ যে পরিমাণ আশাবাদী ছিল, আমার মনে হয় পৃথিবীর জন্মের পরে এত আশাবাদী এত মানুষ একযোগে হয়নি। আমাদের যারা ছাত্ররা ছিল, যারা একেবারেই ঝুঁকি নিয়েছে, এবং সেটা প্রত্যেকটা ছাত্র সংগঠন এবং যারা নেম ছিল না, আন্দোলনের মাধ্যমে নেমড হয়েছে, তাদের কাছ থেকেও আমরা আসলে আরও প্রত্যাশা আমাদের বেশি। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ওই সমন্বয়কদের অ্যাটিটিউডগুলোকে আরও পজিটিভলি দেখতে চাই। জি, তো 8 তারিখের পরে কি হইলো যে সবাই মানে বিচ্ছিন্ন কেন হইল? ধরেন 8 তারিখের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে যদি ন্যাশনাল গভর্নমেন্ট হইতো, তাহলে তো এখন পর্যন্ত সবাই এক থাকতো, অথবা বিপ্লবী সরকার হইতো। কে হইতে দেয় নাই? এর জন্য দায়ী কে? সেটা স্পষ্ট করেন। কারণ আজকের দিনে যে ভাই যে কথাগুলো বললো, যে 3টা পয়েন্টে বললো, 3টা পয়েন্টের কথা বললো, যে ফ্যাসিজমের পরে এই 3টা পয়েন্ট হইলে মানে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা আমরা পাইতাম, তো সেটা একমাত্র সম্ভব ছিল হচ্ছে বিপ্লবী গভর্নমেন্ট হইলে। মানে এই যে আর্মির হেডকোয়ার্টারে কে যাইতে বলছে, বা এই যে ডাকলো না, মানে ওই দিন তো তারপরেই তো ডাকা শুরু হইলো। তা আমার কথা হচ্ছে, প্রথমে তো আমাদের স্ট্র্যাটেজি ছিল শহীদ মিনারে থাকবো আমরা। সেখান থেকে আমাদেরকে এই যে ভুল ভ্রান্তি, এক একজনকে বিচ্ছিন্ন করে কানাঘোষা করে বুঝে, মানে আমাদের কাছে ফোনও নাই, এক একজনকে ফোন দিচ্ছে, এই তুমি এখানে চলে আসো, মানে যে যার মতো বিচ্ছিন্ন গিয়ে, আচ্ছা 5জন চলে গেছে হচ্ছে চ্যানেল 24 অফিসে, আর 5জন চলে গেছে আরেক জায়গায়, মানে এরকম একটা হজবরল অবস্থা। তো প্রথমে কথা ছিল শহীদ মিনারে। আমার কথা হচ্ছে 5 অগাস্টে তো সারা বাংলাদেশের আপামর ছাত্র সবাই তো আমাদের পক্ষে। তো ওই দিন তো এমন কোনো শক্তি নাই যে আমরা যদি শহীদ মিনার আরও একদিন অবস্থান করতাম। 6 তারিখে যদি হাসিনা 5 তারিখে পালাইছে, 6 তারিখে যদি আমরা 6 তারিখ পর্যন্ত এখানে স্টে করতাম সারা রাত, 5 তারিখ সারা রাত, আর 6 তারিখ দিন পর্যন্ত যদি ওইখানে থাকতাম, সব বাহিনীগুলো যদি সেখানে যাইতো, গিয়া যদি আমাদের সাথে নেগোসিয়েশন করতো, এবং সেখান থেকে যদি একটা 10 সদস্য বিশিষ্ট যদি একটা বডি আমরা ডিক্লেয়ার করতাম, তারাই তো আজকের গভর্নমেন্ট। তখন আপনি যে কাঙ্ক্ষিত বাংলাদেশের কথা বলেন, সেটা পরিবর্তন হওয়া সম্ভব ছিল। তো এখন ওই যে ইনিয়ে বিনিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে আমরা সবাই বাইরে, আপনি আপনার স্বার্থ চাচ্ছেন, সব রাজনৈতিক দল তাদের স্বার্থ চাচ্ছে, তা আপনি চাচ্ছেন আপনার স্বার্থ, কিন্তু আমরা এখানে এসে বলতেছি বাংলাদেশের কথা, কাঙ্ক্ষিত বাংলাদেশের কথা, গণতন্ত্রের কথা, জনস্বার্থের কথা। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি তো আপনি দিন শেষে দেখেন যে যেই দলে সে কিন্তু তার মতো করে চাচ্ছে। ইলেকশন থেকে শুরু করে সব কিছু দেখেন, আজকে এই একটা ঘোলাটে পরিস্থিতি কেন হয়েছে? বিপ্লবী সরকার হইতো, সবাই তখন মানতে হবে। এখন প্রবলেম যেটা হয়েছে, বিপ্লবী সরকার কেন হয় নাই? আর্মি চিন্তা করছে যে বাচ্চা বলাবেন, ওদের কাছে যাব আমরা, ওদের কাছে গিয়ে আবার ওইখানে গিয়ে আমরা সারেন্ডার করব। মানে এই যে ইগোইস্টিক ব্যাপার, এই ইগোর কারণে কিন্তু হাসিনা ধ্বংস হয়েছে। কারণ এই ইগোইস্টিক অ্যাটিটিউড আপনি একটা সার্টেন টাইম পর্যন্ত ধরে রাখতে পারবেন, এরপরে আর রাখতে পারবেন। এটি স্ফুলিঙ্গের মতো ফুটে ওঠে এবং এরপরেই গণবিপ্লব হয়, তারপরেই পতন ঘটে। তো বাস্তবতা তো সেটাই হয়েছে। তো আমার কথা হচ্ছে, এই যে সিনারিওর কথা আজকে বারবার বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল, তারা এক নাই, আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেটা আমরা পাইনি। কেন পাইনি? তখন হয় বিপ্লবী সরকার হতো, আর নাহলে সেকেন্ড অপশন ছিল জাতীয় সরকার হইতো, তখন সবার কন্ট্রিবিউশন থাকতো। এখন যেরকম সবাই মিলে একেবারে ইউনুসরে ধরে টানাটানি করে, ওই যে মব কালচার, যার যা দাবি আছে সব, তখন দেখতেন কি জানেন, এই যে এখন কেউ দাবি নিয়ে গেলে কেউ একজন ইনফ্লুয়েন্স করে, মানে কেউ এনকারেজ করে, কেউ ডিসকারেজ করে। তো এই যে এনকারেজ আর ডিসকারেজের জায়গাটা তখন থাকতো না, তখন অটোমেটিক্যালি সব সলভ হইতো। কারণ আলটিমেটলি একটা রাষ্ট্র চালাইতে গেলে সেখানে বিপ্লবী সরকার হলে তখন সবাই তাদেরকে ভয় পেতো যে আর্মি গিয়ে সেখানে সারেন্ডার করছে, আমি কে, আমি আর কি, ঠিক আছে? তো তখন অটোমেটিক্যালি একটা ভয় কাজ করতো। সেটা যদি না হয়তো, এই যে জাতীয় সরকারের রাজনৈতিক দলগুলো থেকে সবাইকে নিত, কারণ এদের অনেকের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। আমরা জানি যে ম্যান টু ম্যান কীভাবে কানেক্ট করতে হয়, কার পালস কি, কাকে কীভাবে কনভিন্স করতে হবে। যদি জাতীয় সরকার হইতো, জীবনেও এই লেভেলের আন্দোলন ঢাকা শহরে হইতো না। জি, সাইফুল, সময়ের স্বল্পতার কারণ শেষ করতে হচ্ছে। সাইফুল, প্রফেসর খায়রুল হোসেন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনি মনে হয় ছোট্ট করে বলতে 30 সেকেন্ড বলতে পারেন। আমি সবসময় বলতে চাই যে প্রতিটা জিনিসের জন্য একটা অপেক্ষার দরকার আছে। যেন আমি প্রফেসর হইতে আমার একটা সময় লেগেছে, নিশ্চয়ই আপনি আরো অপেক্ষা করবেন, এবং আমি মনে করি যে আশা করছি আমরা যারা আন্দোলনে যে সব ছাত্র জনতা যারা ছিল, ইনশাল্লাহ বেটার বাংলাদেশ ইনশাল্লাহ সবারই, যদি একটা জায়গায় সবাই আমরা ঠিক থাকি যে আমরা সবাই বাংলাদেশি,
ধন্যবাদ। বাংলাদেশকে ওন করলেই আর ধন্যবাদ প্রফেসর ডক্টর খায়রুল ইসলাম, ধন্যবাদ সাইফুল ইসলাম, আপনাদের দুজনকে। আসলে সবাই মিলে আমরা আসলে বেটার বাংলাদেশ সব সময় চাই, কিন্তু আজও পর্যন্ত 53 বছরে আমরা বেটার বাংলাদেশ পাইনি, আমরা মানবিক বাংলাদেশ পাইনি। তবে আবারও শেষবারের মতো আমরা প্রত্যাশায় রাখতে চাই যে আমরা শেষ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাব। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।